তো বন্ধুরা, আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। আমরা জানি ইতিমধ্যে 15ই ফেব্রুয়ারি থেকে বাংলার যুবসাথী প্রকল্পের যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কিন্তু শুরু হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম বিলি করাও শুরু হয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অনলাইন আবেদন পদ্ধতিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকেই অনলাইনে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছেন। কিন্তু অনেকের কাছে প্রশ্ন, যে কৃষক বন্ধু প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পান, তারা কি এই বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন? আমরা জানি বাংলার যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করলে প্রত্যেক মাসে 1,500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাবে। 21 থেকে 40 বছরের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে, তারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তবে যারা কৃষক বন্ধু প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন, তারা কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? এই বিষয়ে কি বলা হয়েছে সরকারি নোটিশে, সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো ইতিমধ্যে সরকারের তরফে 2টি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনারা কি এই প্রকল্পের টাকা পাবেন, বা এই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পেতে শর্তগুলি কি কি, অর্থাৎ কী কী শর্ত আপনাদের পূরণ করতে হবে তবেই এই প্রকল্পের টাকা পাবেন, আর কারা এই প্রকল্পের টাকা পাবেন না, সমস্তটাই কিন্তু আজকের অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রাজ্য সরকারের তরফে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। সেই শর্তগুলি পূরণ করলে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে অনেকের মধ্যে একটাই প্রশ্ন, যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, এছাড়াও আরও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কি এই বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন? তো এই বিষয়ে সরকারের তরফে ইতিমধ্যে 2টি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। যে আপনারা এই সমস্ত প্রকল্পে টাকা পেলে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না, সেটা কিন্তু আমি আপনাদের এই অফিসিয়াল নোটিশের মাধ্যমেই জানিয়ে দেব। তো চলুন দেখে নিই অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে। দেখুন, এটাই হচ্ছে রাজ্য সরকারের তরফে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল যে নোটিশ প্রকাশ করা হয়েছে, সেটাই কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস। ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশের একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে, যে শর্তগুলি কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে। তা না হলে কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন না। দেখুন, প্রথমেই বলা হয়েছে হি অ্যান্ড সি ইজ আ পার্মানেন্ট রেসিডেন্ট অব দ্য স্টেট, অর্থাৎ যিনি আবেদনকারী, সে পুরুষ বা মহিলা যেই হন না কেন, তাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর বলা হয়েছে হি অর সি ইজ এজ বিটুইন 21 to 40 ইয়ার্স, অর্থাৎ আবেদনকারীর বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং 1/4/2026 অনুযায়ী কিন্তু তার বয়সটা কাউন্ট করা হবে। অর্থাৎ 1 এপ্রিল 2026 পর্যন্ত তার বয়সটা দেখা হবে যে 21 বছর হয়েছে কিনা বা 40 বছরের বেশি হয়ে গেছে কিনা। 21 থেকে 40 হলেই কিন্তু তবে আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর বলা হয়েছে হি অ্যান্ড সি ইজ আনএমপ্লয়েড, অর্থাৎ যিনি আবেদন করবেন সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে কিন্তু বেকার হতে হবে। কোনো চাকরি করলে বা কোনো কিছু চাকরির সঙ্গে যুক্ত থাকলে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। পরের শর্তে বলা হয়েছে হি অ্যান্ড সি হ্যাজ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, অর্থাৎ আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই সমস্ত শর্তগুলো বেসিক শর্ত, এগুলি অবশ্যই কিন্তু আপনাদের মেনে চলতে হবে। সেই সঙ্গে নিচের দিকে এলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তের কথা বলা হয়েছে। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে দ্যাট হি অ্যান্ড সি ইজ আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাকে পশ্চিমবঙ্গে যে একজন বাসিন্দা হতে হবে সেটা তো আমি আপনাদের আগেই বলে দিলাম। তারপর দেখুন বলা হয়েছে বি নম্বরে দ্যাট হি অ্যান্ড সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি,
অর্থাৎ যিনি আবেদন করবেন সে পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে, সে কিন্তু রাজ্য সরকারের রেগুলার জবের সঙ্গে যুক্ত থাকা চলবে না। অর্থাৎ তিনি যদি রাজ্য সরকারের পার্মানেন্ট কোনো বা রেগুলার কোনো জবের সঙ্গে যুক্ত থাকে এবং মান্থলি সে টাকা পায়, অর্থাৎ মান্থলি সে মাইনে পায়, তাহলে কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। পরিষ্কার বলা হয়েছে, রাজ্য সরকারের কোনো রেগুলার চাকরির সঙ্গে যদি সে যুক্ত থাকে তাহলে কিন্তু বাংলার এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। এরপর দেখুন সি পয়েন্টে বলা হয়েছে, হি অ্যান্ড সি উইল ইনফর্ম দ্য অথরিটি ইফ হি অ্যান্ড সি গেট অ্যান এমপ্লয়মেন্ট অর এনরোল্ড ইন এনি আদার স্কিম অর আদারওয়াইজ বিকাম ইনএলিজিবল। অর্থাৎ যিনি প্রার্থী তিনি যদি এই প্রকল্পের টাকা পেতে পেতে চাকরি পেয়ে যায় তাহলে অবশ্যই তিনি কিন্তু কর্তৃপক্ষকে জানাবে। যিনি আবেদনকারী তিনি এই প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ যদি চাকরি পেয়ে যায় তাকে কিন্তু অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে। এই শর্তের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর ডি নম্বরে বলা হয়েছে, ইনফরমেশন ফার্নিশড বাই হিম অ্যান্ড হার ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আর ট্রু। অর্থাৎ যিনি আবেদন করবেন তার অ্যাপ্লিকেশান যে ফর্ম বা যে ডকুমেন্টসগুলো দেবেন সমস্ত কিছু যেন সত্য হয়। অর্থাৎ আবেদনের সময় যে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আবেদনকারী দেবেন সেগুলো যেন অবশ্যই সত্য হয়, তা না হলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে সে বঞ্চিত হবেন। এরপর ইতে বলা হয়েছে, হি অ্যান্ড সি হ্যাজ নো অবজেকশন ইন অ্যান অথেন্টিকেটিং হিমসেলফ অর হারসেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম অ্যান্ড গিভস হিজ অ্যান্ড হার ভলেন্টারি কনসেন্ট as required under the Aadhaar Act 2016 and regulation for sending his and her Aadhaar number for matters relating or বাংলার যুবসাথী। অর্থাৎ যিনি বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তার কিন্তু আধার কার্ড দিয়েই সমস্ত যাচাই হবে, তার আধার কার্ড দিয়েই কিন্তু আধার অথেন্টিকেশন হবে, অর্থাৎ আধার কার্ড দিয়েই কিন্তু আধার প্রমাণীকরণ হবে। সেই সঙ্গে তার আধার কার্ড দেখেই বোঝা যাবে, আধার কার্ডের নম্বর থেকেই সরকার বুঝতে পারবে যে আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কি না। যদি পান তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আপনি কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের অন্য কোনো প্রকল্পে নাম নথিভুক্ত থাকা চলবে না। সে আপনার কৃষক বন্ধু হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যে কোনো সরকারি প্রকল্প হোক, যুবশ্রী প্রকল্প হতে পারে, বিধবা ভাতা হতে পারে, প্রতিবন্ধী ভাতা, অন্য কোনো সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন আপনি করতে পারবেন না বা সুবিধা পাবেন না। সেটা কিন্তু রাজ্য সরকার আপনার আধার কার্ডের মাধ্যমেই দেখে নেবে যে আপনি অন্য কোনো সরকারি প্রকল্পের ইতিমধ্যে সুবিধা পাচ্ছেন কি না। এরপর রাজ্য সরকারের তরফে বাংলার যুবসাথী নিয়ে আরও একটি নোটিশ দেওয়া হয়েছে। আর সেই নোটিশে দেখুন বলা হয়েছে, একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে লেখা রয়েছে পরিষ্কার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো চলুন দেখে নিই কী কী ক্রাইটেরিয়া মানতে হবে আপনাদের এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে। প্রথমেই বলা হয়েছে এজ 21 to 40 ইয়ার্স, 1/4/2026। অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। এরপর বলা হয়েছে মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে তাকে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় তাকে পাস করতে হবে তবেই তিনি আবেদন করতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে মাস্ট বি আনএমপ্লয়েড, অর্থাৎ তাকে কিন্তু বেকার হতে হবে। তারপর দেখুন বলা হয়েছে নট কভার্ড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পের আওতায় কিন্তু তাকে থাকা চলবে না। যে সমস্ত রাজ্য সরকারের সামাজিক প্রকল্প আছে, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার আছে, যেমন বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, যুবশ্রী প্রকল্প আছে, এই রকম যেমন আরও বিভিন্ন প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্পে অর্থাৎ এই সমস্ত সামাজিক প্রকল্পে যদি সেই ব্যক্তি কোনো সুবিধা পান তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পে তিনি আবেদন করতে পারবেন না। এখানে পরিষ্কার বলা হয়েছে আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ যে সমস্ত সামাজিক স্কিম রয়েছে সেই স্কিমের আওতায় থাকলে কিন্তু দেখুন বলা হচ্ছে নট কভার্ড, যদি সে না থাকে তবেই কিন্তু পাবে, আর যদি সে থাকে এই সমস্ত প্রকল্পের আওতায় তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপর লাস্ট যে পয়েন্টটা বলা হয়েছে এটা আরও গুরুত্বপূর্ণ। দেখুন বলা হয়েছে নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালায়েন্স এক্সেপ্ট স্কলারশিপ অ্যান্ড এডুকেশনাল বেনিফিটস,
অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অ্যালায়েন্স, এটা বলা হয়েছে যে রাজ্য সরকারের কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে তিনি টাকা পাবেন না। এক্সেপ্ট ব্যতিক্রম স্কলারশিপ অ্যান্ড এডুকেশনাল বেনিফিট, ব্যতিক্রম হচ্ছে রাজ্য সরকারের কোনো শিক্ষাগত কোনো স্কলারশিপ যদি পান বা শিক্ষাগত কোনো যদি ভাতা পেয়ে থাকেন, যেমন সেটা হতে পারে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী বা স্বামী বিবেকানন্দ যে মেরিট কাম স্কিম স্কলারশিপ আছে, এই সমস্ত সুবিধাগুলি যদি আপনারা পান তাহলে কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু যদি রাজ্য সরকারের, দেখুন বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অ্যালায়েন্স, অর্থাৎ রাজ্য সরকারের কোনো যদি ভাতা প্রকল্পে আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই নোটিশে। তো বুঝতেই পারছেন এই দুটি নোটিশ কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফে প্রকাশিত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে বা কোনো ভাতা প্রকল্পের আওতায় থাকলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, কৃষক বন্ধু বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো যাই কিছু হতে পারে। তো রাজ্য সরকারের কোনো ভাতা প্রকল্পে থাকলে আপনি টাকা পাবেন না। শুধুমাত্র যারা রাজ্য সরকারের কোনো শিক্ষাগত কোনো স্কলারশিপ পান বা শিক্ষাগত কোনো ভাতা পান তারাই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আর এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই যদি আপনারা আবেদন করে ফেলেন, মার্চ মাসে কিন্তু আপনাদের আবেদনপত্র যাচাই হবে এবং এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।